ভারতে হিন্দুত্ববাদী রাজনীতির উত্থান ইসরায়েলের সঙ্গে দেশটির সম্পর্ক গভীর করে তোলে। ইসরায়েলের মতো সম্প্রসারণবাদী ও বর্ণবাদী নীতি এখন ভারতের নিরাপত্তা কৌশলের অংশ হয়ে উঠেছে। ইসরায়েল যেভাবে ফিলিস্তিন ছাড়াও সিরিয়া, লেবানন সহ প্রতিবেশী দেশগুলোকে সামরিক শক্তি প্রদর্শন করে ভয় দেখিয়ে থাকে, ভারত ঠিক একই কৌশল গ্রহণ করেছে। ইসরায়েলের ধর্মীয় উগ্রপন্থী দলগুলো যেমন আশেপাশের দেশগুলো দখল করে বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখে, ঠিক একইভাবে ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলো তাদের স্বপ্নের অখণ্ড ভারত গঠনের জন্য আফগানিস্তান থেকে মায়ানমার পর্যন্ত সব দেশ দখল করার স্বপ্ন দেখে। সম্প্রতি পাকিস্তানে সামরিক অভিযান এই কৌশলের অংশ ছিল। এই অভিযানে মসজিদ, মাদ্রাসা ও আবাসিক এলাকাকে হামলার লক্ষ্যবস্তু বানানো হয়। ইসরায়েলের মতো ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এমন সব স্থাপনাকে বেছে নিয়েছিল যাতে সাধারণ মানুষের মনে ভারত সম্পর্কে এক ধরনের ভীতি তৈরি হয়। ইসরায়েলি সম্প্রসারণবাদী কৌশলের প্রতিফলন ছিল এবারের অপারেশন সিন্দুর পরিকল্পনায়। ভারতের পশ্চিমা মিত্র দেশগুলো পর্যন্ত এই অভিযানের সমর্থন দেয়নি, কারণ ভারতের দিক থেকে পেহেলগামের সশস্ত্র হামলার সঙ্গে পাকিস্তানের সম্পৃক্ততার কোনো প্রমাণ ছিল না। কিন্তু একটি মাত্র দেশ ভারতকে সমর্থন দিয়েছে, আর সেটি হলো ইসরায়েল। ইহুদিবাদী রাজনৈতিক দর্শনের সঙ্গে রয়েছে হিন্দুত্ববাদীদের মিল। ভারতের হিন্দুত্ববাদী সরকারের অভ্যন্তরীণ নীতিতে আমরা এর প্রতিফলন দেখতে পাই। ইসরায়েল গাজা উপত্যকা ও অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বাড়িঘর যেভাবে গুঁড়িয়ে দিচ্ছে, একইভাবে ভারত সরকার আইনের সমতা, উন্নয়ন ও আধুনিকতার নামে দেশটিতে মুসলমানদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও মসজিদ, মাদ্রাসা গুঁড়িয়ে দিচ্ছে। ইসরায়েলি ইহুদিবাদী মডেল অনুসরণ করে ভারতের উগ্র হিন্দুবাদীরা দেশটিতে মুসলিম নিপীড়ন চালিয়ে যাচ্ছে। অন্যদিকে গাজায় ইসরায়েলি গণহত্যার সমর্থক যে কটি দেশ আছে তার মধ্যে ভারত অন্যতম। এমনকি ভারত ইসরায়েলের গাজা অভিযানে ক্ষেপণাস্ত্র, ড্রোন, বোমা তৈরির উপাদান ও অন্যান্য সমরাস্ত্র দিয়ে সহায়তাও করেছে। ইসরায়েলের ওপর আন্তর্জাতিক অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাবকেও সমর্থন করেনি ভারত। ভারতের 12,000-এর বেশি শ্রমিক গিয়ে ইসরায়েলে কাজ করছে ফিলিস্তিনি শ্রমিকদের পরিবর্তে। ভবিষ্যতে ইসরায়েল ভারতে কৃত্রিম বুদ্ধিমত্তার সমরাস্ত্র কারখানা স্থাপনের পরিকল্পনাও করছে। ভারত গত দশকে ইসরায়েল থেকে $2.9 বিলিয়ন মূল্যের সামরিক হার্ডওয়্যার আমদানি করেছে, যার মধ্যে রয়েছে রাডার, নজরদারি যন্ত্র, যুদ্ধ ড্রোন এবং ক্ষেপণাস্ত্র। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী ভারত বিশ্বের বৃহত্তম অস্ত্র আমদানিকারক দেশ। 2011 থেকে 2022 সালের মধ্যে $37 বিলিয়ন মূল্যের অস্ত্র কিনেছে ভারত। এর মধ্যে ইসরায়েল ভারতের চতুর্থ বৃহত্তম সামরিক হার্ডওয়্যার সরবরাহকারী দেশ। গত দশকে রাশিয়া থেকে ভারত $21.8 বিলিয়ন, ফ্রান্স থেকে $5.2 বিলিয়ন এবং যুক্তরাষ্ট্র থেকে $4.5 বিলিয়ন মূল্যের অস্ত্র কিনেছে। এরপর ইসরায়েলের স্থান। ইসরায়েলের এলবিট সিস্টেমস ভারতীয় আদানি গ্রুপের সঙ্গে হায়দ্রাবাদে হারমিস 900 ড্রোন তৈরি করে। এবারের পাক ভারত যুদ্ধ এবং গাজায় ইসরায়েলি হামলায় এসব ড্রোন ব্যবহার করা হয়। 2014 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে ইসরায়েল থেকে রপ্তানি করা অস্ত্রের প্রায় 42.1% এসেছে ভারতে। অর্থাৎ সামরিক খাত থেকে ইসরায়েলের আয়ের অন্যতম উৎস হল ভারত। ভারতের উগ্রপন্থী জনগণের মধ্যে ইসরায়েলের জনপ্রিয়তা কতটা তার প্রমাণ পাওয়া যায় ভারতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত নাওর গিলানের একটি মন্তব্য থেকে। 2023 সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি বিমান হামলার পর তিনি বলেন, সবাই আমাকে বলছে আমি স্বেচ্ছাসেবক হতে চাই, আমি ইসরায়েলের জন্য লড়াই করতে চাই। তিনি দাবি করেন ভারতীয়দের কাছ থেকে এতটাই সাড়া পাওয়া গেছে যে তিনি শুধু ভারতীয়দের নিয়ে আরেকটি ইসরায়েলি সেনাবাহিনী গঠন করতে পারেন। 6 জুন গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে জাতিসংঘের একটি আশ্রয় কেন্দ্রে ইসরায়েলের বোমা হামলার পর কুদস নিউজ নেটওয়ার্ক ইসরায়েলি যুদ্ধবিমান থেকে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের ভিডিও প্রকাশ করে। জট পাকানো অংশগুলোর মধ্যে একটি লেবেল স্পষ্টভাবে লেখা ছিল মেড ইন ইন্ডিয়া। নেতানিয়াহু এবং মোদির অধীনে ইসরায়েল এবং ভারত শুধু কৌশলগত অংশীদারই নয়, তারা ক্রমেই আদর্শিক মিত্র হয়ে উঠেছে। জাতীয়তাবাদের সমান্তরাল পথ অনুসরণ করছে। গত 5 বছরে উভয় দেশ যৌথ সামরিক মহড়া পরিচালনা করেছে এবং পুলিশ ও সেনাবাহিনীর প্রশিক্ষণ এবং সফর বিনিময় আয়োজন করেছে। অথচ 1992 সাল পর্যন্ত ভারতের সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক কোনো সম্পর্ক ছিল না। কৌশলগত মিত্রতার অংশ হিসেবে এই সম্পর্ক খুব দ্রুততর গড়ে উঠেছে।
তবে ভারতের সঙ্গে ইসরায়েলের আদর্শিক সম্পর্কের ভিত্তিতে সামরিক সহযোগিতার সম্পর্কও বেশ পুরনো। কংগ্রেস ও বিজেপি উভয় দলই এই সম্পর্ক রক্ষা করে চলছে। 1962 এবং 1965 সালে চীন ও পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েল ভারতকে অস্ত্র সরবরাহ করে। 1971 সালের যুদ্ধে ইসরায়েলের অস্ত্র সরবরাহের বেশ কিছু তথ্য পাওয়া যায়। 1999 সালে পাকিস্তানের সঙ্গে কার্গিল যুদ্ধে ভারতকে জরুরি সহায়তা প্রদান করে, যা ইসরায়েলকে একটি নির্ভরযোগ্য সামরিক অংশীদার হিসেবে প্রতিষ্ঠিত করে। সামরিক, আদর্শিক এবং পদ্ধতিগতভাবে ইসরায়েল হয়ে উঠেছে ভারতের মডেল রাষ্ট্র। অধিকৃত কাশ্মীরে ইসরায়েলি ধাঁচের কৌশল গ্রহণ করা হয়েছে। সীমান্তে বেড়া, ড্রোন ব্যবহার, নজরদারি ব্যবস্থা এবং তথাকথিত সার্জিক্যাল স্ট্রাইক ইসরায়েলি মডেলের অংশ। 2019 সালে অধিকৃত কাশ্মীরের সীমিত স্বায়ত্তশাসন বাতিলের পর একজন ভারতীয় কূটনীতিক খোলাখুলিভাবে এই অঞ্চলে ইসরায়েলের মতো বসতি স্থাপনের পক্ষে কথা বলেছেন। অর্থাৎ কাশ্মীরের জনবিন্যাস বদলে দেওয়ার আইডিয়া ভারত ইসরায়েল থেকে গ্রহণ করেছে। ভারতীয়দের মধ্যে একটি মিথ আছে, ইসরায়েলি সমরাস্ত্র প্রযুক্তির মাধ্যমে তারা পাকিস্তানকে পরাজিত করতে পারবে, এমনকি চীনের উপর আধিপত্য বজায় রাখতে পারবে। শুধু সাধারণ ভারতীয় নয়, দেশটির উগ্রপন্থী নীতি নির্ধারকরাও এমন ভাবনা লালন করেন। তারা ভুলে যায় ভারত ও ইসরায়েল রাষ্ট্র এক নয়। ইসরায়েল পুরোপুরি যুক্তরাষ্ট্রের একটি কলোনি, যেটি রক্ষার দায়িত্ব যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর। ইসরায়েলের প্রতিবেশী আরব দেশগুলো তাদের নিরাপত্তা ও তেল বাণিজ্য ও উত্তরণে পুরোপুরি যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল। এরপরও আরব ইসরায়েল যুদ্ধে ইসরায়েল যখন পরাজয়ের দ্বারপ্রান্তে পৌঁছায়, তখন মার্কিন সামরিক সাহায্য ইসরায়েলে বিজয়ী করেছে। ফলে আরবরা বোঝে যে ইসরায়েলের সঙ্গে যুদ্ধের অর্থ হল যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ করা। অন্যদিকে ভারত পশ্চিমা দেশগুলোর মতো কোনো কলোনি নয়। পাক ভারত যুদ্ধ কিংবা ভারত চীন যুদ্ধে পশ্চিমা দেশগুলো ইসরায়েলের মতো ভারতের পাশে কখনোই দাঁড়াবে না। এবারের যুদ্ধেও তাই প্রমাণ হয়েছে। এছাড়া পাকিস্তানের বন্ধু চীন ও তুরস্কের সামরিক সক্ষমতা ইসরায়েলের চেয়ে কোনো অংশে কম নয়। এই যুদ্ধে প্রযুক্তি ব্যবহারের যে বিবরণ এসেছে তা সমর বিশারদদের হতবাক করে দিয়েছে। তুরস্কের জ্যামিং সিস্টেমের মাধ্যমে একের পর এক ইসরায়েলি ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান। অনেক সামরিক বিশ্লেষক এমন অভিমত দিয়েছেন যে চীনা আকাশ প্রযুক্তির বিস্ময়কর অগ্রগতির আড়াল করতেই যুক্তরাষ্ট্র তড়িঘড়ি করে পাকিস্তানের উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করে যুদ্ধ বন্ধ করার জন্য। অবিলম্বে এই যুদ্ধ বন্ধ করা না হলে সমরাস্ত্র প্রযুক্তির ক্ষেত্রে চীনের অগ্রগতি আর চীনা অস্ত্রের কার্যকারিতা প্রকাশ হয়ে পড়ত বিশ্ববাসীর সামনে। এর ফলে চীনা অস্ত্রের বিপরীতে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইসরায়েল সহ পশ্চিমা অস্ত্র ও প্রযুক্তি যে কতটা অকার্যকর হয়ে পড়েছে তাও জেনে যেত গোটা বিশ্ব। এতে করে বিশ্বের সমরাস্ত্র বাজারে দীর্ঘকাল ধরে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর একচ্ছত্র আধিপত্যের উপর প্রভাব পড়ত। ইতোমধ্যে চীনা যুদ্ধবিমান, এয়ার ডিফেন্স সিস্টেম এবং PL-15 মিসাইলের যে সাফল্য দেখিয়েছে পাকিস্তান, তাতে প্রশ্নের মুখে পড়েছে পশ্চিমা প্রযুক্তি ও যুদ্ধ কৌশল। পাকিস্তান যুদ্ধ করেছিল চীন এবং তাদের নিজস্ব তৈরি অস্ত্র নিয়ে, সঙ্গে ছিল তুরস্কের অস্ত্র প্রযুক্তি। এসব অস্ত্র নিয়ে পাকিস্তান মাত্র 5 ঘন্টার ব্যবধানে ভারতকে সম্পূর্ণ ধরাশয়ী করে। 10 মে আকস্মিক যুদ্ধবিরতির কারণ হিসেবে আন্তর্জাতিক গণমাধ্যম এমন তথ্য এসেছে যা অবাক করার মতো। যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা জানতে পারে এই যুদ্ধে দ্রুত প্রবেশ করতে যাচ্ছে চীন। পাকিস্তানকে সামনে রেখে ভারতকে চূড়ান্ত রূপে শায়েস্তা করতে চেয়েছিল চীন। এজন্য পাকিস্তানকে যাবতীয় সহায়তা দেওয়ার উদ্যোগ গ্রহণ করে বেইজিং। যুক্তরাষ্ট্র বুঝতে পারে এই যুদ্ধের মাধ্যমে পাকিস্তানকে সামনে রেখে অনেক গোপন অস্ত্রের পরীক্ষা চালাবে চীন। ভারতের বিরোধী দলের নেতা রাহুল গান্ধীর বক্তব্যে এমন আভাস পাওয়া যায়, তিনি অভিযোগ করেন তার দেশ এমন কিছু পদক্ষেপ নিয়েছে যাতে চীন ও পাকিস্তান আরও বেশি ঘনিষ্ঠ হয়েছে। অথচ ভারতের কৌশল হওয়া উচিত ছিল দুই দেশের মধ্যে দূরত্ব তৈরি করা। সিএনএনের খবরে বলা হয়, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে প্রথম অনুরোধ করে ভারত। শুধু যুক্তরাষ্ট্রই নয়, যুদ্ধবিরতির জন্য সৌদি আরব, ইরান, তুরস্ক সহ আরও বিভিন্ন দেশের দ্বারস্থ হয়েছে নয়াদিল্লি। ইসরায়েলের অনুসরণে ভারত অতি আত্মবিশ্বাসী হয়ে নানা মিস অ্যাডভেঞ্চারে জড়িয়ে পড়েছে। পাকিস্তানের আক্রমণ ছিল এমনই একটি মিস অ্যাডভেঞ্চার। এর আগে ভারতের গোয়েন্দা সংস্থা ইসরায়েলের গোয়েন্দা সংস্থার মতো যুক্তরাষ্ট্র ও কানাডায় সে দেশের নাগরিকদের হত্যা করেছে, যা পশ্চিমা বিশ্বকে আরও ক্ষুব্ধ করে তোলে। ইসরায়েলকে পশ্চিমা দেশগুলো যেই ধরনের কৌশলগত সমর্থন দিয়ে থাকে, একই ধরনের সমর্থন ভারতকে দেবে তা ভুল চিন্তা। ভারতের কর্মকাণ্ডের মাধ্যমে পশ্চিমা দেশগুলো বুঝতে পারছে বাস্তবতার চেয়ে দেশটির নীতি নির্ধারকরা উগ্রপন্থী উর্বর চিন্তায় আচ্ছন্ন। দেশটির সামরিক ও কৌশলগত সক্ষমতা অনেক দুর্বল। যুদ্ধবিরতিতে ট্রাম্পের হস্তক্ষেপ, কাশ্মীর নিয়ে মধ্যস্থতার প্রস্তাব তারই প্রমাণ। ইসরায়েলকে অনুসরণের এই নীতির কারণে আন্তর্জাতিক পরিমণ্ডলের প্রভাব আরও দিন দিন দুর্বল হয়ে পড়বে ভারতের।